আজকের গল্প ডিসেম্বরের সেই রাত। কাহিনী অর্ঘ্যনাথ। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় শুভাশিস। বর্ধমান জেলা আমার জন্মভিটা। প্রত্যন্ত গ্রাম না হলেও মফস্বল বলা যে চলে না সেটা সর্বজন স্বীকৃত। আমি এখন যে সময়ের কথা বলতে চলেছি সেটা 1980-র দশক। মোবাইল কম্পিউটারবিহীন এক সোনার সময়। না, প্রযুক্তিকে আমি অস্বীকার করছি না বিন্দুমাত্র, কিন্তু চারিদিকে প্রযুক্তির সুব্যবহারের স্থানে যে অপব্যবহারই বেশি প্রাধান্য পায় তা মাঝে মাঝে মনে হয় পুরনো সময়টাই বোধহয় ভালো ছিল। যাক, আর বেশি মাত্র গৌরচন্দ্রিকা না বাড়ানোই ভালো। শুধু এইটুকু বলবো, আমরা আমাদের শৈশবকে প্রাণ ভরে উপভোগ করেছি। আমার পরিচয়টাই এখানে দেওয়া হলো না। আমি অবনী বসু, পেশায় স্কুল শিক্ষক। পেশার কারণে আমায় কলকাতা থাকতে হয়। অবিবাহিত, প্রায় পিছুটানহীন মানুষ, তাই বাড়ি ছেড়ে এই দূরত্বের চাকরিতে অসুবিধা হয় না। বাড়ি ফিরি মাসে একবার। বাড়িতে বৃদ্ধ মামা মা আর বিধবা পিসিমা থাকেন। চাকরি হলো বেশ কয়েক বছর। এবার ভাবছি বর্ধমানের দিকে কোনো স্কুলে ট্রান্সফারের আবেদন করতে হবে। সেবার বড়দিন উপলক্ষে বেশ কয়েকদিনের ছুটি পাওয়া গেল। যে মেসে থাকতাম সেটা পুরোপুরি ফাঁকা হওয়ার জোগাড়। প্রায় 6-7 দিনের ছুটিটাকে কাজে লাগিয়ে সবাই প্রায় দেশে নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। অনেক বন্ধু বান্ধব গিয়ে জুটিয়ে গড়শিলা বা বকখালি যাওয়ার জন্য ব্যাগ গোছাতে ব্যস্ত। এই সুযোগে আমিও বাড়ি ফেরার জন্য তৈরি হয়ে নিলাম। অবিবাহিত মানুষ, বন্ধুর সংখ্যাও গোনাগুর্তি, তাই ছুটিতে বাড়ি ফেরা ছাড়া আর কিছুই করার নেই। একা একা কোথাও ঘুরতে যাওয়া তো দূরস্থ, নিজের পক্ষে বায়োস্কোপ দেখতে যেতেও মন চায় না। নিজের ছোট্ট লগেজটা, প্রয়োজন মতো সামগ্রী, কিছু বই গুজে বেরিয়ে পড়বো ভাবছি, তখনই আমার দরজার কাছে মেসের কেয়ারটেকার সুখিরামের গলা স্বর এলো। মাস্টারবাবু, একবার নিচে অফিস করে আসবেন? কেন গো সুখিরাম, কি হলো? আপনার বাড়ি থেকে টেলিগ্রাম এসছে, আপনার পিসিমা, খুব দরকার নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো চলো দেখি। আমি শশব্যস্ত হয়ে সুখিরামের সঙ্গে অফিস করে ছুটলাম। টেলিফোন ধরে সাড়া দিতে এই ওপাশ থেকে পিসিমার চিন্তান্বিত কণ্ঠস্বর শুনতে পেলাম। ও বাবা অবু, কেমন আছিস? তুই কি বাড়িতে আসছিস ছুটিতে? হ্যাঁ, আমি তো একটু পরেই বেরোচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে। শোন বাবা, তুই এই মুহূর্তে আর এদিকে আসিস না। কেন, কি হয়েছে? এদিকে তোর বাবার বড় হাঙ্গামা বেঁধেছে। হাত পাটি আর তাড়া পাটির মধ্যে কি একটা দাঙ্গা চলছে। এর মধ্যে তুই আসিস না বাবা। শোনো পিসি, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এদের দুই দলের মধ্যেই তো দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। আমি আছি যতক্ষণ, আমি যতক্ষণ পালসিট স্টেশনে নামবো, আশা করি ঠান্ডা হয়ে যাবে সব। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো পিসি, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। যা, কানেকশন চলে গেল মনে হয়। আরও বেশ কয়েকবার চেষ্টা করে বাড়ির ফোনে কোনো লাইন পেলাম না। ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ ঠান্ডা মাথায় বসে ভাবলাম, বাবা মা পিসি সবাই নিশ্চয়ই চিন্তা করছে। যদি আমি আগে থেকে জানাইনি বাড়ি যাওয়ার কথা, তাও ওনারা ঠিক বুঝে ফোন করেছে। আমাদের ওদিকটায় এরকম ঝামেলা মাঝে মাঝেই হয়ে থাকে। তাই ঘরে বসে অলস মস্তিষ্কে শয়তানকে বাসা মানাতে না দিয়ে বেরিয়ে পড়তেই হয়। চিরকালটাই আমরা বাম ঘেঁষা। আমার বাবা ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। পরে স্থানীয় স্কুলে শিক্ষকতার চাকরিতে প্রবেশ করেন এবং প্রধান শিক্ষক হিসাবে কয়েক বছর আগেই অবসর নেন। রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত না থেকেও বাবার নানা অবদান পার্টির দ্রুত উত্থান তথা সমগ্র এলাকায় উন্নয়নের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, আছে, থাকবে। বিরোধী রাজনীতির মানুষেরা বাবাকে এবং আমাদের সবাইকে ভীষণই সম্মান দেয়। তাই আশা রাখি আমাদের ক্ষতি কেউ করবে না। বর্ধমান বীরভূমের ঠান্ডা কি বিষম বস্তু সেটা আমরা যারা এখানকার বাসিন্দা তারাই বোধহয় ভালো জানি। এমন ঠান্ডা হয়তো বাঘে গরু তো এক ঘাটে জল খেতে আপত্তি জানাবে না।
অবশেষে মাথার কথা না শুনে মনন চিন্তাকেই সম্মান জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যদি না বেরোতাম তবে ওই বিশাল ফাঁকা মেজবাড়ি হয়তো গিলে খেয়ে নিতেও আমাকে দ্বিধাবোধ করতো না। প্রায় জনশূন্য পালসিট স্টেশনে যখন ট্রেন থেকে নামলাম তখন রাত 9টা বেজে গেছে। প্রবল শীত, মোটা উলের সোয়েটার ভেদ করে ভেতরের হাড় পাজরা বুঝি কাঁপিয়ে দিচ্ছে, সাথে কনকনে ঠান্ডা হাওয়ায় বেহিসাবি খেলা। জুবুজুবু হয়ে কোনো রকমে ব্যাগটা নিচে নামিয়ে মন দিয়ে চারপাশটা খেয়াল করলাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলওয়ের 1855 সালের এই স্টেশন তৈরি করে, 1858 সালে বৈদ্যুতিকরণ করে সমাপ্ত হয়। তাও এত বছর পরেও স্টেশনটা কেমন যেন মধ্যযুগীয় ধাঁচ নিয়ে বেঁচে রয়েছে। ছোট্ট ছিমছাম স্টেশন, এখানে এলে মনে হয় পৃথিবীর কারোর কোথাও যাবার তাড়া নেই। এক নিস্তরঙ্গ ধীর লয়ের সুতো খেলায় জীবন নদী বয়ে চলেছে। সাকুল্যে 4টে কম পাহাড়ের আলো স্টেশনের 2 প্ল্যাটফর্ম জুড়ে রয়েছে। প্রবল শীত, এমন কমজোরি আলোর বদন্যতা, স্টেশনের জনমানব শূন্যতা, এই প্রথমবার আমার অতি চেনা স্টেশনকেও ধীরে ধীরে কেমন অচেনা গ্রহের রাত পাহাড় আর এনে দিল। বিপদ, অতি পাতলা দুধের স্বরের মতো কুয়াশার চাদর খুব ধীরে ধীরে অল্প আলোয় পাক খেতে লাগলো। আমার জানা নেই মানুষের জ্ঞান পরিধির বাইরে সত্যি কি অন্য কোনো ডাইমেনশন আছে কিনা, কিন্তু এই মুহূর্তে বাস্তবিকভাবে মনে হচ্ছে আমি বোধহয় ভুল করে অন্য কোনো সময় ঘড়িতে প্রবেশ করে ফেলেছি। এখানকার পরিস্থিতি পিসিমার কথা অনুযায়ী সত্যিই তো গুরুতর অবস্থা, তা মালুম হলো। স্টেশনের 2 প্ল্যাটফর্মে 2টো ছোট চা মিষ্টির দোকান খোলা থাকে, আজ সে দুটো বন্ধ দেখলাম। স্টেশন থেকে আমাদের বাড়ি প্রায় 4 কিলোমিটার। অতদূর যখন চলে এসেছি তখন বাড়ি তো যেতেই হবে। এর আগে কতবার হেঁটে চলে গেছি চেনা মানুষদের সঙ্গে গল্প করতে করতে। হয়তো বেশিরভাগ দিনই গৌরাঙ্গ কাকুই আমার স্টেশন থেকে নিয়ে যায়। গৌরাঙ্গ কাকুর রিস্কায় উঠে বসলেই মনে হতো পরম নির্ভরতার কোনো আপন মানুষের কোলে যেন মাথা গুঁজে দিলাম। কিন্তু এই রাতে তাস তাকে পাবো কোথায়? রক্তের সম্পর্কে কেউ না হয়েও গৌরাঙ্গ কাকু যেন আমাদের বাড়ির একটা অন্যতম কাছের মানুষ হয়ে উঠেছিল। পেটে বিদ্যে না থাকায় মানুষটা বাড়ির 5 মাস খেটে দিচ্ছে, বাজার হাট করে নিয়ে আসছে, প্রয়োজনে ডাক্তার ডেকে আনছে বিপদের দিনে, বাড়ির বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। এমন তো দেখে এসছি ছোটবেলা থেকে। ওনার রিস্কাটাও বাবা কিনে দিয়েছিলেন। গরিব পরিবারটি যেন এরপরে একটা সুখের সংসারে মুখ দেখতে পেরেছিল। বয়স বাড়ার পর থেকে গৌরাঙ্গ কাকুর একটা দোষ ধরা পড়ল। মাঝে মাঝে রাতে 2 পাত্তর বাংলা টানা শুরু করলো। যদিও গানটা টনটনেই থাকতো, বাড়িতে অশান্তি বাঁধাতো না, কিন্তু হাজার বুঝিয়েও নেশার কবল থেকে আমরা কেউ বের করতে পারলাম না। এই দুঃখ চিরকাল থেকে যাবে। ভীষণ একটা সিগারেট খেতে ইচ্ছা হচ্ছিল। ইতিমধ্যে প্ল্যাটফর্ম ধরে হাঁটা লাগিয়েছি বেরোনোর রাস্তার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে ঠান্ডায় প্রায় জমে যাবার জোগাড়। কাপা কাপা হাতে সিগারেট প্যাকেটটা বের করে দেশলাই খুঁজতে গিয়ে সিগারেট পকেট থেকে বের করে ঠোঁটে দিয়ে দেশলাই খুঁজতে গিয়ে দেখি ভুল করে সেটা পকেটে নেই। অগত্যা আবার সিগারেটটা পকেটে ঢুকিয়ে মাফলার দিয়ে ভালো করে কান মাথা জড়িয়ে হাঁটার গতি বাড়ালাম। স্টেশনের চালু অংশ দিয়ে নামার একবারে মুখের কাছে পৌঁছাতেই মাথার ওপর কম্পারের আলোটা অদৃশ্য হয়ে আদি ভৌতিক কোনো ইশারায় কাঁপতে শুরু করলো। আমাকে ভীষণ চমকে দিয়ে একটা রাতচরা পাখি প্রায় মাথা ছুঁয়ে অন্ধকারের অজানা উদ্দেশ্যে চলে গেল। কিছুক্ষণ কাঁপতে থাকা আলোটা একবারই বন্ধ হয়ে গেল। গ্রামের ছেলে, তাই চিরকাল সব আলো আধারের খেলায় ভয় পাই না, কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ না পেতে যাওয়া 16 আনা অন্ধকার আমার যেন আরো শীত করতে লাগলো। ক্রমে একটা অজানা ভয় গ্রাস করতে লাগলো 35 বছরের তরতাজা যুবকের হৃদকমল। জানি না বাকি পথটা যাবো কেমন করে। একাদশীর হালকা চাঁদের আলোতেই কোনো রকমের পথ বুঝে স্টেশনের বাইরে চলে এলাম।
আমি কি অজান্তেই কোনো অলিখিত রহস্য জালে নিজেকে জড়িয়ে ফেলেছি? জানি না, মনে হচ্ছে এই সামগ্রিক দৃশ্যগুলি আমার অচেতনে ঘটে যাওয়া কোনো স্বপ্ন কল্পনা। নিজের বাম হাতের খোলা অংশে সজোরে একটা রামচিপটি কাটতে কাটতে লাফাতে লাফাতে চোখের কোণ দিয়ে পরিস্থিতি জরিপ করে দেখলাম। না, সবই তো আগের মতো। স্টেশন থেকে বাইরে এসে নাক বরাবর যে রাস্তাটা বাজার এলাকা ছুঁয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুদিকে চলে গেছে, তার পুরো ছবিটাই যেন থমথমে অন্ধকার মুখী। যত দূর দৃষ্টি যাচ্ছে বাজার এলাকায় একটা দোকানও খোলা নেই। হঠাৎ আমার বাম দিকে চোখ পড়তেই আমার সাহসী হৃদয় চমকে উঠল। দেখলাম লাল আলোর একটা ছোট্ট বিন্দু খুব দ্রুত আকারে বড় হচ্ছে। এবার পরক্ষণে আরো তীব্রতা কমে আসছে। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে সেই আলোয় পেছনে যেন হালকা কোনো অবয়ব খেয়াল করতে পারলাম। লাগেজ থেকে টর্চটা হাতে ব্যাগটাকে ডান হাত দিয়ে বুকের ওপর জড়িয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম সেদিকে। কিন্তু আরও কিছুটা যেতেই বিড়ির একটা কটু গন্ধ নাকে এলো। টর্চ সেদিকটায় তাক করতেই তড়িৎ গতিতে চালিয়ে দিলাম। দেখলাম পৌর একজন মাঝারি উচ্চতার মানুষ, মুখে আলো পড়তে মুখ থেকে বিড়িটা ফেলে চমকে উঠে হাতের মোটা লাঠিটা তুলে ধরল অজানা আগন্তুকের উদ্দেশ্যে। এই কে রে ভাই, মুখে আলো ফেলছিস কেন বাপ? লোকটির কণ্ঠস্বর যেন একটু কেঁপে গেল মনে হলো। আমি এবার মাফলারটা আলগা করে নিজের মুখের ওপর ফেলে বললাম, আমি অবনী বসু, অবনী বসু কলকাতা থেকে ফিরছি। অবনী বসু? ও, যতদূর সম্ভব রবীন্দ্রনাথ বসুর ছেলে তো আপনি? পিতা শিক্ষক, পিতা পুত্র দুজনেই শিক্ষক তো? হ্যাঁ, আপনি চেনেন দেখছি। আমি তবুও যেন একটু অবাকই হলাম। অবাক হচ্ছে? আমার মনের কথা যেন বুঝতে পারলো লোকটা। তারপর আবার শুরু করলো, অবাক হবার কিছু নেই। এইটুকু এলাকা, আপনাদের পরিবার আর পরিবারের সবাইকে তো সব মানুষই চেনেই। আপনার মুখও আমার চেনা, আর আমাদের তো সবাইকে চিনতেই হয়। মানে? ভদ্রলোক আমার কথার উত্তর না দিয়ে আমাদের ডান দিকে অর্থাৎ স্টেশন থেকে বাইরে বাজারের রাস্তার মুখে এগোতে এগোতে বলল, হ্যাঁ এই দিকটা আসুন। কিছুক্ষণ পর আবার যেখান থেকে ওনাকে অনুসরণ করেছিলাম আলোর বিন্দু দেখে সেখানে ফিরে এসে উনি আমার দিকে তাকালেন। এতক্ষণে অনেকটা চোখ সয়ে গেছে অন্ধকারে। উনি আমার উদ্দেশ্যে বললেন, আমি লোকাল থানার হেড কনস্টেবল। আমরাই তো চিনব আপনাদের। আমাদের লোকবল কম, শহর থেকে বড় পুলিশ ফোর্স এসেছিল, তারা ছড়িয়ে আছে নানা জায়গায়। আমার এই স্টেশনের সামনে ডিউটি করেছে। কোনো পুলিশের পথও চোখে পড়ছে না। দেখুন, এলাকা শান্ত দেখে কোনো বড় ক্লাব ঘরে ঢুকে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে হয়তো। এলাকা দেখে মনে হচ্ছে যেন কারফিউ চলছে। তা কন্ডিশন এতটা ভয়াবহ ছিল? হ্যাঁ, কারফিউ চলার মতোই অবস্থা। দুই তরফে বেশ কিছু লাশ পড়েছে। দুজন নির্দোষ নির্দল মানুষও বেঘরে প্রাণ খুইয়েছে। বাইরে থেকে লোক ঢুকিয়েছিল দুই দল। মুহুমুহু বোমাবাজি, গুলি, এলাকা দখল নিয়ে এরকম যুদ্ধ আমি আগে কখনো দেখিনি মশাই, শুনিও নি। শেষে পুলিশ এসে ধরপাকড়, শূন্যে গুলি ছোড়া, লাঠি পেটা করে পরিস্থিতি আপাতত শান্ত করেছে। এখন রাত 10টা বাজতে পারলে বাঁচি। বুড়ো বয়সে এসব আর সহ্য হয় না। কেন, রাত 10টায় কি হবে? আমার এই পর্যন্ত ডিউটি ছিল কিনা, তারপরেই পালাবো। ভদ্রলোকের চক্ষুদয় যেন আধা অন্ধকারে জ্বলে উঠল। আমি এবার ইতস্তত করে ওনাকে বললাম, যদি কিছু মনে না করেন আপনার দেশলাইটা একটু। হ্যাঁ হ্যাঁ, এই নিন। অনেকক্ষণ ধরে আরাম করে একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম,
তাহলে এই রাস্তাটা কি একাই এগিয়ে যাব বলছেন? আপনি যদি একটু... স্যার, আমি আপনার সাথে যেতে পারলে ভালোই হতো, কিন্তু মাফ করবেন, এই ঠান্ডায় আর অন্ধকারে আমি প্রায় অর্ধেক মরে গেছি। বাকিটা বাঁচার জন্য আমার এইভাবে পালাতেই হবে। আর এখন স্যার সব শান্ত হয়ে গেছে। তাহলে আচ্ছা চলি তাহলে। অগত্যা ওনাকে বিদায় জানিয়ে আমি সামনের রাস্তায় এগোলাম। মাঝে সময়ে ছোট ছোট মেঘ ভেলা এসে একাদো চিটচাটকে ঢেকে দিচ্ছিল। এখন আবার আকাশ মেঘমুক্ত, সামনের রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছি, আর ঠান্ডাটাও বেশ বেড়ে গেল মনে হয়। আমি চেন স্মোকার নই, কিন্তু এই পথটুকু পেরোতে গেলে সিগারেট এখন ভীষণ প্রয়োজন। কাছে দেশলাইও নেই, তাই আগের সিগারেটের আগুন থেকে আরেকটা সিগারেট ধরালাম। বাজার এলাকায় দুপাশের দোকান বন্ধ, কষ্ট কল্পনা বোধ হচ্ছিল। এলাকায় দুই পাশের দোকানগুলোই যেন কষ্ট কল্পনা বোধ হচ্ছিল। এক আদি ভৌতিক রূপ নিয়ে কবেকার ফেলে আসা স্মৃতি আঁকড়ে যেন সবাই নিশ্চুপ। এবার সেই দুমুখ রাস্তার সম্মুখে এসে পৌঁছালাম। এখান থেকে ডান দিক ধরে আমায় এগোতে হবে আরও 3 কিলোমিটার। বেশিক্ষণ লাগার তো কথা নয়, কিন্তু আমার যেন পা এগোতে চাইছে না। কি যেন একটা দুর্নিমার আতঙ্কে আমার শরীর ভেতরটা শুকিয়ে আসছে। খুব কাছ থেকে ভ্যান রিক্সা জাতীয় কোনো শব্দ, যানবাহনের চলার শব্দ কানে এলো হঠাৎ। কান খাড়া করে দাঁড়িয়ে রইলাম এক স্থানে। শব্দটা আমার বাদিক থেকেই আসছে। হ্যাঁ, সামনে ঘাস জমি থেকে কনকনে একটা শীতল হাওয়া আমার মৃদুমন্দ ধাক্কা দিয়ে যেন নিঃশব্দ অভিযোগ জানাতে লাগলো। খুব ধীর পায়ে, খুব ধীরে ধীরে একটা রিস্কার অবয়ব আমার চোখের সামনে পরিষ্কার হতে লাগলো। পকেটে টর্চ লাইট বের করে চেষ্টা করেও জ্বালাতে পারলাম না। অদ্ভুত। রিস্কাটা কাছে আসতেই দেখলাম গৌরাঙ্গ কাকু রিস্কা নিয়ে আমার থেকে কিছুটা দূরে দাঁড়ালো। ইতিমধ্যে কম আলোয় অভ্যস্ত হয়ে যাওয়া দৃষ্টিতে দেখলাম, হ্যাঁ, ওই তো গৌরাঙ্গ কাকু। মুখে চাপদাড়ি আর ফর্সা রোগা মানুষটা প্রবল শীতেও শরীরে একটা ফুল জামা পরিয়ে এই ভয়ঙ্কর রাতে কোথায় বেরিয়েছে? বিস্ময়কর শরীর থেকে দেশি মদের গন্ধ পাচ্ছি না। সে যাই হোক, আমার এখন গৌরাঙ্গ কাকুর নাম বদলে মধুসূদন দাদা বলতে ইচ্ছা করছে। গৌরাঙ্গ কাকু কিছুটা ভাঙা ভাঙা গলায় আমাকে উদ্দেশ্য করে বলল, ছোটবাবু, তাড়াতাড়ি উঠে পড়েন, আপনারে পৌঁছে দিয়ে আসি। আমি রিস্কায় উঠে বসতে বসতে জিজ্ঞাসা করলাম, এত রাত্রে কোথায় বেরিয়েছিলে? আর কোথায় যাব ছোটবাবু, একটা কাজে ঘোষ করা গেছিলাম। তারপর মনে হলো আজ আপনি ঠিক আসবেন, স্টেশনের পানে একটু এগিয়ে দেখে আসি। দেখলেন তো, ফেরার পথে ঠিক দেখা হয়ে গেল। তা তোমার শীত লাগছে না? গৌরাঙ্গ কাকু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললে, না, ওসব আর খাবো না। আমি আনন্দিত হয়ে বললাম, বা বাবা, এই তো বেশ ভালো সিদ্ধান্ত। গৌরাঙ্গ কাকু হয়তো প্রত্যুত্তরে কিছু একটা বলতো। কথা বলতে বলতে আরও কিছুটা রিস্কা এগিয়ে গেল বাড়ির পথের দিকে। এখানে কাছেই একটা ছোট্ট পার্টির অফিস আছে, হাত পার্টির। আশেপাশে কিছু বাড়ির মুদির দোকান, রেশন দোকান, আর কিলোমিটার খানেক এগিয়ে বিস্তৃত ধান জমিকে বাঁদিকে রেখে একটি বড় লোকালয়। তার শেষ প্রান্তে বড় দিঘির কাছাকাছি আমাদের বাড়ি। কিন্তু হাতি পার্টির অফিসের কাছে আসতেই অন্ধকারের মধ্যে দুটো মুষ্কো লোক কিছু দূরে রিস্কার পথ আগলে দাঁড়ালো। গৌরাঙ্গ কাকু রিস্কা থামিয়ে দিল। লোক দুটো এগিয়ে আসার কোনো ইচ্ছে করলো না। ধারালো, দুজনের হাতেই ধারালো কোনো অস্ত্র চাঁদের আলোয় চিকচিক করছিল। এবার এদের মধ্যে একজন হেঁড়ে গলায় চিৎকার করে বলল, তোরা কারা, কোথায় যাবি? আমরা দুজনেই কোনো উত্তর না দিয়ে নিশ্চল হয়ে বসে রইলাম।
একটা মিঠো ইঁদুর পথের মধ্যে দিয়ে উল্টো দিকে বাগানের মধ্যে সেদিয়ে গেল। গৌরাঙ্গ কাকু খুব ক্ষীণ ভাঙা কণ্ঠস্বরে আমাকে বলল, ছোট বাবু, আপনি বসেন, আমি দেখছি। আমি বাধা দেবার আগে দ্রুত গতিতে গৌরাঙ্গ কাকু নেমে লোক দুটোর সামনে গিয়ে দাঁড়ালো। গৌরাঙ্গ কাকুকে দুহাত নাড়িয়ে কিছু বলা শুরু করতেই মুহূর্তের মধ্যে লোক দুটো প্রাণপণে দৌড় লাগিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। কাকু আবার এগিয়ে এসে রিস্কায় উঠে বসে প্যাডেলে চাপ দিল। হ্যাঁ, লোক দুটো কারা? ওরকম পালিয়েও বা গেল কেন? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। কে জানে কারা, দুটো দলের কোনো একটার হবে। এখন সব রং মিলে গেছে গো। এখন আমার ভূতের মতো চেহারা খান দেখে বোধহয় ভয় পেয়েই পালালো। বাড়ির কিছুটা দূরে গৌরাঙ্গ কাকু রিস্কা থামিয়ে দিল। আমার দিকে না ফিরেই বলল, ছোট বাবু, আপনি এবার এইটুকু পথ এগিয়ে যান। এই তো বাড়ি চলে এসছি, আমি আর নিজের পথ ধরি। হ্যাঁ, আর তো কোনো চিন্তার কারণ নেই। একটু দূরেই আমাদের দোতলা বাড়িটা দেখা যাচ্ছে। আজ গৌরাঙ্গ কাকু না থাকলে কি জানি কি বিপদেই পড়তাম, প্রাণটা বেঘরেও যেত। গৌরাঙ্গ কাকুকে বিদায় জানিয়ে এগিয়ে গেলাম। বাড়ির সামনে এসে একবার পিছু ফিরলাম। দেখলাম কেউ তো নেই, যেন কোথাও কেউ ছিল না। এমন একটা মায়াজাল অন্ধকার একাদশীর চাঁদের আলো শরীরে মেখে লম্বা লম্বা রাস্তার মুখ ভার করে চেপে বসলো। এত তাড়াতাড়ি গৌরাঙ্গবাবু গেল কোথায়? সদর দরজায় কড়া নাড়ায় বেশ কিছুক্ষণ ধীরে দরজা খুলল। হ্যারিকেনের জোরালো আলোর সাথে পিসিমার আতঙ্কিত মুখের কিছুটা অংশ নজরে এলো। আমায় দেখে পিসিমা যেন ভূত দেখার মতো আঁতকে উঠল। হ্যাঁ, আমার হাত ধরে ভেতরে প্রবেশ করে নিয়ে বলল, ওবু, তুই এত রাত্রে কিভাবে এলি? ওবু, তুই এত রাত্রে কিভাবে এলি বাবা? বারবার বারণ করলাম, তাও তো শুনলি না। আচ্ছা সব বলছি, তুমি ভেতরে চলো তো, বাবা ঘুমিয়ে পড়েছে। না, কেউ ঘুমোয়নি বাবা। বৈঠকখানে ঢুকেই দেখলাম বাবার ইজি চেয়ারটায় মুখ গম্ভীর করে বাবা বসে আছে। মা কিছুটা দূরে শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছা নিয়ে অবিন্যস্ত খেলা করে যাচ্ছে। বাবা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, এত রাত্রে তোমার আসার কোনো প্রয়োজন ছিল এই বিপদের সময়? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ 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 হ্যাঁ, আমারই ভুল হয়েছে বাবা, এত দেরি হতো না। ট্রেনটাও তো পালসিট ঢুকতে অনেকটা সময় নিয়ে নিল। মা আকস্মাৎ ছুটে এসে আমার জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমিও মায়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, কি হয়েছে মা? আমি তো ফিরে এসেছি। মা ফোপাতে ফোপাতে ভেজা কণ্ঠস্বরে বলল, ভগবানের অশেষ কৃপা, কিন্তু এইদিকে যে বড় দুর্ঘটনা ঘটে গেল বাবু। কেন, কি হয়েছে মা? আজ বিকেল নাগাদ একদল দুষ্কৃতী গৌরাঙ্গ রিস্কাটা ভাঙচুর করে ওকে মেরে ফেলে দিল বাবু। এ কি হয়ে গেল বলতো? কি দোষ করেছিল লোকটা? এই কথা শুনে আমার হাত থেকে ব্যাগটা খসে পড়ল। গোটা পৃথিবী যেন চোখের সামনে দুলে উঠল। মা, এসব কি বলছো? জ্ঞান হারিয়ে পড়ে যেতে যেতে ভাবতে লাগলাম, এতক্ষণে তবে কে আমার সঙ্গে এসেছিল? কে আমায় রক্ষা করলো? কে আমায় নিরাপদ স্থানে পৌঁছে দিল? সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।